আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। কোনো উপদেষ্টারই সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই এই প্রসঙ্গ টেনেছে এনসিপি, মত বিশ্লেষকদের। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্ত ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা, চট্টগ্রামে বললেন সিইসি। আইনের শাসন দেখাতে চায় নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন। জনমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার বিএনপির। জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মীরা। এ মাসের শেষে জোরদার হবে নির্বাচনমুখী কর্মকাণ্ড। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা। শিক্ষকতার পাশাপাশি করে গেছেন সাহিত্য চর্চা। আমাদের প্রিয় লেখক, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তাকে এভাবে অকালে হারাবো এটা কোনোভাবেই ভাবতে পারিনি। সত্যি সত্যি সৈয়দ মঞ্জুরুল বাতি ঘড়ি ছিল বলবো আমাদের, সেই বাতিগুলো নিভে যাচ্ছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে মানবাধিকার কর্মী শহীদুল আলম। গাজা সিটি ছাড়লেও উপত্যকা থেকে পুরোপুরি সরছে না আইডিএফ বাহিনী। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে এই জাতির অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দরকার। এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পথে সরকার অনেকটা এগিয়েছে, বাকি কাজ করবে নির্বাচিত সরকার। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি, নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে। রাজনীতির আলোচনায় এখন সেফ এক্সিট প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই প্রসঙ্গ তুলেছেন এনসিপি নেতারা, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সরকারের প্রতি হয়তো ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম নিয়েছে ছাত্র নেতৃত্বের, কিন্তু সব দলের সমর্থনে গঠিত সরকারের মধ্য থেকে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরই তা পরিষ্কার করা উচিত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষ দিকে। ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়।
বলা হয়ে থাকে। বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট দেয়। 17 বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। আর এই অভিযোগ করেছেন খোদ নাহিদ ইসলাম, তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর যিনি এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, ভাবছে যে এই সরকার শেষ পর্যন্ত তাদের ট্র্যাকে নাই, তারা তাদের দলটাকে গুছাইতে পারলো না, সংগঠিত করতে পারলো না। এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। যারা যারা 5 আগস্টের শক্তি তারাই এখন মূল স্টেক হোল্ডার, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু কম। এই অবস্থায় রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। এটাও ঠিক যে এই সরকার যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবেই সরকারের অধিকাংশ লোকই বাংলাদেশে না থাকার সম্ভাবনা বেশি। খোদ ইউনূস সাহেবও হয়তো চলে যেতে পারেন। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। যদি আপনার কাছে মনে হয় কেউ অপরাধ করে থেকেছে এবং এই অপরাধের ব্যাপারে আপনার কাছে অকাট্য প্রমাণ থাকে, তাহলে তো আপনি তাকে এখনই বিচারের মুখোমুখি করতে পারেন। আপনি সেফ এক্সিট পর্যন্ত অপেক্ষা করছেন কেন? এই সরকার তো কোনো অপরাধীকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, কোন অপরাধীকে রক্ষা করার জন্য তো এই সরকার গঠন হয়নি। এটা তো তথাকথিত সরকারের মতো না। এখন এই মুহূর্তে সেফ এক্সিটের প্রমাণ কি? শেখ হাসিনাকে ফোন কল করা, তো সেই রেকর্ড তো বের করা দরকার। বের করলে তাকে তো ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনেই গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। সেফ এক্সিট সরকারের এমনি আছে, কারণ এই সরকার একটা গণবৈধতার মধ্যে আছে, তাকে ছাড়া পরবর্তী সরকারের বৈধতা নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন। এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সিএসি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের সব ক্ষমতা দেয়া হবে। তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সিএসি বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, যেটা রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। তফসিল ঘোষণার প্রায় 1.5 মাস বাকি থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে, আর পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থানও নিশ্চিত হবে, এমনটা ভাবছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের 3য় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড। আরেফিন শাকিলের প্রতিবেদন। দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দিচ্ছেন বিএনপির 31 দফার লিফলেট।
কিন্তু নির্বাচনের এখনও তফসিলি হয়নি। তবুও কেন গণসংযোগে বিএনপি নেতারা জানালেন, তারা এতদিন চুপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে। মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়। কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা 3 জন করে, একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন, মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সারা পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন 2 পারের অবৈধ দখল। ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সারা পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল। চলতি মাসের 3য় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ফরওয়ার্ড না রেখে যে বিদেশে যেভাবে আপনি পার্লামেন্টারি কমিটিগুলো, হিয়ারিং গুলো পাবলিক হয়, এটা যদি আপনি পাবলিক করে দেন তাইলে কিন্তু ভিতরে কি হয়েছে সেটার সাথে বাইরের কি কথাবার্তার যে ব্যবধান সেটা থাকবে না। তো বিসাইডস দ্যাট আমি মনে করি আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কার্যকর করি। আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আরো যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমত ঐক্যমত আসতে পারি নাই, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হওয়ার জন্য পার্লামেন্টারি ডিবেটের মধ্যে আলোচনা হোক, পাবলিক ডিসকোর্সে হোক, সিভিল সোসাইটিতে আলোচনা হোক। আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন, এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো আসার সুযোগ আছে। উইনার টেকস অল যে কালচারটা আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে যারাই জিতে তাদের সবকিছু, তাদের সরকার, তাদের দেশ, এই মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন, বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন, তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন, তার কথা বলার স্বাধীনতা দেন, তাহলে তো প্রবলেম সলভ। এখানে কোন প্রক্রিয়া যাবেন না যাবেন ওইটা তো আমি তো আগেই বলেছি, কোনো কিছু রুল আউট করা যাবে না। কারণ আপনি ডেমোক্রেসিতে রুল আউট করার অধিকার কোন দলের নেই, আমাদেরও নাই, অন্যদেরও নেই। লেট দেয়ার বি পাবলিক ডিসকোর্স, আলোচনা হোক, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হোক, যেগুলো পাবলিকের জনমতের রিফ্লেকশন ঘটবে সেগুলো সমাধান হবে। আর যেগুলো অব্যাহতভাবে ডিসকোর্স চলবে, আলোচনায় থাকবে এগুলো। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার, যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই, সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে এভরিথিং উইল ফল ইন প্লেস। বাকিগুলো তো হচ্ছে, এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যেটা পরিবর্তন। আমি আগেও বলছি, ইটস এ কারেকশন প্রসেস। ডেমোক্রেসি ইজ এ ফিল্টারেশন প্রসেস, এবং এটা তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। ইলেকশন আফটার ইলেকশন আফটার ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন will determine the will bring about। আজকে বাংলাদেশে যদি আমরা যখন শুরু করেছিলাম, এই যদি ইলেকশনের ধারাটা যদি এখনো চলতো,
কোয়াইট অনেস্টলি আজকে বাংলাদেশ could have been a different place politically. এবং আমরা তো পলিটিক্যাল ইয়ের কথা বলছি, ডেমোক্রেটাইজেশনের কথা বলছি, আমরা ইকোনমিক ডেমোক্রেটাইজেশন তো কেউ আলাদা করছে না। যে বাংলাদেশের ডেমোক্রেসি খালি পলিটিক্যাল মানুষের তো ভোট দেওয়া হতো না, বাংলাদেশের মানুষের তো ইকোনমিক ডেমোক্রেটাইজেশন মাধ্যমে তার অর্থনৈতিক অধিকার, এইগুলো নিয়ে তো কোনো ডিসকোর্স হচ্ছে না। যে বাংলাদেশের আজকে অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হতে হলে বাংলাদেশের মানুষের অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল, উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ। আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে? তা আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে, আমাদের টলারেন্স থাকতে হবে, তো একের অপরের প্রতি টলারেন্স থাকতে হবে, তো একে অপরের মতের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে। আপনি ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতকে আমরা রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয়। আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না, সিস্টেম চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, সব সমাধান হবে না। চেঞ্জ যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়, আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি, আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি, তাহলে নাথিং উইল ওয়ার্ক কোয়াইট অনেস্টলি। কনফ্রন্টেশনাল সাংঘর্ষিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র কোনোদিন উত্তরণ করতে পারে না। আপনি গণতন্ত্রের জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মহিন ভাই আসছে, এখন মহিন ভাই বক্তব্য রাখবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা পিআর পদ্ধতি নিয়ে সেমিনারে যুক্ত হয়েছিলাম সরাসরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 11টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 10:30 নাগাদ অপরাজেয় বাংলার সামনে মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয়। সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে মঞ্জুরুল ইসলামের জানাজা। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্য ও মুক্ত চিন্তার জগতে। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিত তিনি। শুক্রবার বিকেল 5টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোন অঙ্গনে তার বিচরণ ছিল না, সেই জায়গাতে আমরা যা দেখেছি, সে ক্ষতি যে চলে যাওয়ার পরে হলো, সেটা তো অপূরণীয়। আমরা যেই বিপদের সময়ের মধ্যে ছিলাম, সেই বিপদের সময় উনি সত্যিকার অর্থে আমাদের ছায়া দিয়েছেন, আশ্রয় দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। ঢাকায় পৌঁছে দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান তিনি। আটক অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচারের কথাও তুলে ধরেন তিনি। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এই মানবাধিকার কর্মী। অবশেষে দেশে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন শহীদুল আলম। কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিমানবন্দরে জানান, আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় তা তুচ্ছই মনে করছেন এই মানবাধিকার কর্মী। এই যাত্রায় অংশ নিতে পেরে গর্বিত তিনি। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় শহীদুল আলমের কণ্ঠে। বিশ্ববাসীকেও জানালেন আহ্বান। বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। ফ্লোটিলায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন শহীদুল আলম। বলেন, সবচেয়ে দুঃখ পেয়েছেন তখন যখন ইসরায়েলি সেনারা বাংলাদেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছিল।
শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসাস জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নৃশংসতা বন্ধ ও মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙতেই গাজায় গিয়েছিলেন তারা। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান তিনি। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ দেশে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণার পর সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে সম্পূর্ণ উপত্যকা ছাড়ছে না ইসরায়েল বাহিনী। নির্দিষ্ট কিছু অঞ্চল ছেড়ে গেলেও 53% এলাকাই থাকবে তেল আবিবের নিয়ন্ত্রণে। এর মধ্যে গাজা সিটি থেকে সরিয়ে নতুন নতুন স্থানে সেনা মোতায়েন করছে নেতানিয়াহু বাহিনী। তাই অনিশ্চয়তা আর সংশয় থেকেই যাচ্ছে গাজাবাসীর মনে। কেবল জিম্মি মুক্তি এই চুক্তির উদ্দেশ্য, আছে এমন শঙ্কাও। একের পর এক গাড়িবহর নিয়ে গাজা সিটি থেকে সরে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী। তবে পুরোপুরি উপত্যকা ছাড়ছে না তারা। কিছু নির্দিষ্ট অঞ্চল বাদে গাজার বাকি অংশে বহাল থাকবে আইডিএফ। গাজার মাত্র 47% জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় যুদ্ধবন্ধ ঘোষণার 24 ঘন্টার মধ্যে গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আদৌ কতটুকু এলাকায় তা কার্যকর হচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ বিভিন্ন অংশে নতুন করে মোতায়েন করা হচ্ছে সেনা। সংশ্লিষ্টরা বলছে উপত্যকায় 53% এখনও নিয়ন্ত্রণ বজায় রাখছে তেল আবিব। গাজায় পুরো অভিযানে নিজেদের সাফল্য তুলে ধরে সামরিক বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়নি এখনো, এমন মন্তব্যও করেন তিনি। সেনাদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতানিয়াহু। আমি ধন্যবাদ জানাতে চাই ইসরায়েলের সকল নাগরিক ও সেনাবাহিনীর প্রতি। আপনাদের ধৈর্য এবং ঐক্যের জন্য ধন্যবাদ। আমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং দুর্দান্ত বিজয় অর্জন করেছি। কিন্তু সেনাপ্রধান যেমন বলছেন, গাজায় অভিযান এখনো শেষ হয়নি। আমাদের এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, পাশাপাশি সুযোগও রয়েছে অনেক। গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের পর থেকেই নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। তবে উপত্যকায় এখনো সেনা মোতায়েন থাকায় অনিশ্চয়তাও দেখা দিয়েছে সবার মনে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গাজার উপর যে কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই কথা জানায় গোষ্ঠীগুলো। তারা জোর দিয়ে বলে, গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা। একই সঙ্গে গাজা পুনর্গঠনে আরব ও আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে আহ্বান জানায় সংগঠনগুলো। পূর্ণ অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিজ্ঞা নেয় তারা। জানায় দখলদারিত্বের অবসান, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। বিপুল সংখ্যক অবৈধ গ্যাসের সংযোগ দিয়েছিলেন রাজনীতিকরা। এই সংকট মোকাবেলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এলপিজির অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে এই তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাস কূপ খনন আর লাইন করা হয়েছে। উপদেষ্টা ফাউজুল আরও জানান, বাপেক্সের জন্য নতুন বিড করা হচ্ছে, তবে অগ্রগতি সন্তোষজনক নয়। সে কারণেই বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে। এলপিজি বিদেশ থেকে আনা সহজ হলেও দাম বেশি বলে জানান তিনি। বলেন, বেসরকারিভাবে বেশিরভাগ এলপিজি আমদানি হয়, তবে তাদের সক্ষমতাও অপ্রতুল। জ্বালানি উপদেষ্টার মন্তব্য, এলপিজির দাম 1000 টাকার নিচে হওয়া উচিত। অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া যেত, শিল্পে, বাসাবাড়িতে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া যেত শিল্পে, বাসাবাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য
আমরা কয়েকটা চেষ্টা করি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে ব্যায়াম করতে হবে, যত্ন নিতে হবে শরীরের, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে ডাকসু এবং মর্নিং রাইডার্সের যৌথ উদ্যোগে রান উইথ ডাকসু ভিপি ইভেন্টে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাদিক কায়েম আরও বলেন, শারীরিকভাবে ফিট না থাকার কারণে যুব সমাজের মাঝে রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিট থাকার জন্য শরীর চর্চা করা উচিত। নিজেদের তৈরি করে সবাইকে আগামীর বাংলাদেশ করতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এখানে আমরা আসবো, একসাথে ফিজিক্যাল এক্সারসাইজ করব। শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই পরিচ্ছন্নতা অভিযান। এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রায় 1300 পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশগ্রহণ করেন। অভিযানে হল এবং বিশ্ববিদ্যালয় এলাকার ডাস্ট ক্লিনিং, মশক নিধন, রাস্তার লাইট পরীক্ষা করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ভিপি আবু সাদিক কায়েম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার রাখতে সবার আগে নিজেদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান আয়োজকরা। আরও বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আর এমন অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বেশিরভাগ প্যানেল। তবে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। এদিকে সকালে ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 907 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর হবে ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচারে মুখর ক্যাম্পাস। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। মাদারীপুরের শিবচরে 2 বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গা যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি বাস। হঠাৎই নিয়ন্ত্রণ হারালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের আরও একটি বাস। ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক। আহত হয় 2 বাসের অন্তত 10 যাত্রী। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে, আর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে মা মেয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সোহেল রানা নিহত জুলেখা বেগমের আত্মীয়। পুলিশ জানায়, উপজেলার সোনাপুরে ব্যবসা করেন মিজানুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন স্ত্রী জুলেখা ও মেয়ে মিম। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদেরকে হত্যা করে। রাতে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান মিজানুর। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, হত্যার পর সোনালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাংলাদেশে স্টারলিংকের হাব বসানোর প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে এটি কাজে লাগিয়ে দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ রপ্তানি করা সম্ভব। তবে চুক্তির ক্ষেত্রে দেশীয় স্বার্থ রক্ষায় সজাগ থাকার পরামর্শ তাদের। তা না হলে অসম চুক্তি দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে উল্টো ক্ষতি করবে। দর নির্ধারণ, মূল্য পরিশোধের পদ্ধতি ও যন্ত্রাংশ যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের।
স্যাটেলাইট ইন্টারনেটের ধারণা পুরনো হলেও স্টারলিংক তাকে আধুনিক রূপ দিয়েছে। পৃথিবীর আকাশে ৮,৫০০ স্যাটেলাইট বসিয়ে বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট। এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে বসানো হয় গ্রাউন্ড স্টেশন, আর কোথাও কোথাও অনেক দেশের জন্য একটি স্টারলিংক হাব। বাংলাদেশের গাজীপুরে তেমন হাব বসানোর প্রস্তাব দিয়েছে স্টারলিংক, যেটি এখনও বিবেচনাধীন। সেখান থেকে সেবা দেয়া হবে ভুটান, নেপাল সহ প্রতিবেশী দেশগুলোতে। এজন্য মূলত ভূমি থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। সেটি হাবে বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হবে। স্যাটেলাইট থেকে সেটি পৌঁছে যাবে বাসাবাড়ির ছোট অ্যান্টেনা বা কিটে। এভাবেই এক স্থান থেকে দূর দূরান্তে এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যায় স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি। গত সরকার এবং বর্তমান সরকার চেষ্টা করেছে যে উদ্বৃত্ত যে আমাদের ব্যান্ডউইথ আছে এটা অন্য দেশে রপ্তানি করে, আপনার ফরেন কারেন্সিতে রপ্তানি করে আমরা কিছু টাকা আর্ন করতে পারি কিনা এবং আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে তুলে আনতে পারি কিনা। সো হোয়াট স্টারলিংক ইজ গিভিং আস দ্য অপরচুনিটি টু এই জিনিসটা করার দিচ্ছে, এবং ওখানে আমাদের কোনো কিছুই কষ্ট করতে হচ্ছে না। মার্কেট ওনারাই খুঁজবেন, কাস্টমার ওনারা খুঁজে বের করবেন, এবং ইট ইজ এ ডকুমেন্টারি এস্টাবলিশ একটা জিনিস হবে। বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি টু ইনভেস্ট ইন আইটি সেক্টর। এতে প্রযুক্তি নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন তারা, বরং টেক জায়ান্ট ইলন মাস্কের বিনিয়োগ বাকিদের জন্য দৃষ্টান্ত তৈরি করবে। চায়না বা অন্য দেশের ব্যাপারে আমেরিকা যে সন্দেহগুলো করে সেটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে তারা ডেটাটা নিয়ে হয়তো অ্যানালাইসিস করতে পারে আর কি। বাট এইখানে কোনো ইমপ্ল্যান্ট যদি কিছু করা না হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে এটা অন্য যে সিস্টেমগুলো আছে তার মতোই কাজ করবে। বিশেষজ্ঞদের মতে দেশের স্বার্থ রক্ষা নির্ভর করবে চুক্তির উপর, তাই সে বিষয়ে সরকারকে সজাগ থাকার পরামর্শ তাদের। ডেফিনেটলি বাংলাদেশ সরকারকে অসম্ভব সজাগ থাকতে হবে, বিকজ প্রাইমারিলি হচ্ছে যে ওনারা ব্যান্ডউইথ লোকালি কিনছেন। স্টারলিংক যেহেতু বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিচ্ছে টাকাতে নেই আর ডলারে, আলটিমেটলি ইজ এক্সপোর্টিং দ্য ব্যান্ডউইথ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের কন্ডিশন হওয়া উচিত যে এই ব্যান্ডউইথের মধ্যে যত পার্সেন্ট তুমি বাংলাদেশি কনজিউমার থেকে দিবা সেটা তুমি ট্যাক্স রেট দিয়ে লোকালি পেমেন্ট করতে পারো। রেস্ট অফ দ্য ব্যান্ডউইথ যেহেতু বিদেশে যাচ্ছে, ইউ নিড টু পে দোজ ইন ডলার্স। আই উড সাজেস্ট দ্যাট থিং। স্টারলিংকের লক্ষ্য পুরো বিশ্বকে তার নেটওয়ার্কে নেয়ার। এরই মধ্যে ১০০-র বেশি দেশে পৌঁছেছে তাদের কাভারেজ। সিঙ্গাপুরের শক্তিশালী অর্থনীতির পেছনে মূল শক্তি এই অঞ্চলে পরিবহন খাতে নিজেকে একটি হাব হিসেবে গড়ে তোলা। বিশ্লেষকরা বলছেন টেক জগতেও বাংলাদেশের এই অঞ্চলের জন্য একটি হাব হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এখন সেটি কাজে লাগাতে হবে সতর্কতার সাথে। স্টারলিংকের সাথে সামনের যে চুক্তি হবে সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেন স্পষ্ট থাকে চুক্তির বিভিন্ন স্থানে, এবং তাহলেই অর্জিত হবে বৈদেশিক মুদ্রা এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃত বয়সের চেয়ে কমপক্ষে 14 বছর তরুণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৃদয়, এমন চমকপ্রদ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক। হোয়াইট হাউসের ডাক্তার বলেন বয়সের তুলনায় ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা অনেকটাই ভালো। বয়স 79 বছর হলেও তার হার্ট এখনও মাত্র 65 বছর বয়সীদের মতো কাজ করছে, যাকে ব্যাখ্যা করা হয়েছে কার্ডিয়াক এজ হিসেবে। মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, যদিও তার সাথে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী শরীর সুস্থ রাখতে তেমন একটা যত্নশীল নন ট্রাম্প। শরীরের জন্য ক্ষতিকর রেড মিট খান নিয়মিতই। এরপরেও ট্রাম্পের হৃদযন্ত্রের অবস্থা ব্যতিক্রম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য স্বাস্থ্য সচেতন না হলেও নিয়মিত হেলথ চেক আপ আর গলফ খেলাকে প্রাধান্য দিয়ে আসছেন তিনি।